হ্যালো। আজকের ভিডিওতে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের এমসিকিউ গুলো দেখবো। তাহলে শুরু করে দিন। প্রথমে দেখো যে 25 নম্বর যে এমসিকিউ, যে এত কেজি ভরের বস্তুকে এত ব্যাসার্ধে আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, পূর্ণ ঘূর্ণনে প্রতিদিনের কাজের মান কত? তাহলে একটা কথা বলি যে বৃত্তাকার পথে যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরানো হয় তাহলে কোনো কাজ সম্পন্ন হয় না। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল যে কোনো বস্তুর কাজের মান হচ্ছে 0। ওকে। আচ্ছা, পরেরটা 36 নম্বর এমসিকিউ। এটা হচ্ছে যে এই অবস্থায় স্পিনের কত জুল, এটা ডাইরেক্ট ফর্মুলা, হাফ কে এক্স স্কোয়ার, এটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এটা, যে এত মিটার প্রতি সেকেন্ডে স্পিন ধ্রুবক কত হবে। ওকে, তো স্পিন ধ্রুবক হচ্ছে কে এফ ইকুয়াল টু কে এক্স। এখানে কে যদি বের করি তাহলে কে বাই ইকুয়াল টু হচ্ছে এফ বাই এক্স। ডাইরেক্ট ফর্মুলা, এটা অ্যাপ্লাই করলে পারা যাবে। এরপরে এটাও এটাও ডাইরেক্ট ফর্মুলা, এটাই। করে দেখো কত কাজ সম্পূর্ণ হয়। এটা হচ্ছে wait, যে 43 নম্বর যে ম্যাথটা, এটা হচ্ছে ওই টেনে বৃদ্ধি করা হলে এবং স্প্রিং কে আর কত কাজ সম্পন্ন। এটাকে দুইটা স্টেপে করা লাগবে। প্রথমে কে কে বের করতে হবে ফর্মুলা দিয়ে, কে এর মান এটা প্রথম লাইনে যেগুলো ডাটা দেওয়া আছে এখান থেকে বের করলাম। এরপর স্টেপটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে যে কে এর মানটা বের করেছি এটা এখানে এখানে পুট করতে হবে, আর এক্স এর মান এখানে যেটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এটাকে মিটার নিতে হবে। এখান থেকে এক্স এর মান পুট করলে ফাইনালি রেজাল্ট চলে আসবে। আনসার হচ্ছে জুল, নিউটন, মিটার, দুইটা ইউনিট একই, তাই ক বল। এরপরে দেখো 44 নম্বর এবং 45 নম্বর যে ম্যাথ দুইটা, এটা একটু খেয়াল করো। যে এটা হচ্ছে স্প্রিং এর প্রবলেম। স্প্রিং এর প্রবলেম গুলাকে এভাবে আমি এইভাবে একটু দেখাই যে এটা হচ্ছে স্প্রিং কাটিং এর প্রবলেম। সমস্যাটা হচ্ছে যে মনে করো কোন একটা স্প্রিং দেওয়া আছে, ওই স্প্রিংটাকে কেটে দুই ভাগ করা হলো। স্প্রিং এর যে অরিজিনাল যে স্প্রিংটার ধ্রুবক ছিল কে, দৈর্ঘ্য ছিল এল। ওকে, ওটাকে কেটে দুই ভাগ করা হলো যাতে ওই L/3 একটা অংশ আর একটা হচ্ছে 2L/3 আর একটা অংশে কাটা হলো, দুইটা টুকরা করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন যে টুকরাগুলা, এই টুকরাগুলা স্প্রিং কনস্ট্যান্ট কত। আচ্ছা, এগুলা কিভাবে বের করতে হয়? তো একটা কথা সময় মনে রাখবে, সেটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য এল এবং কে এর গুণফল সবসময় একটা কনস্ট্যান্ট। ওকে, এল এবং কে এর গুণফল হচ্ছে সবসময় কনস্ট্যান্ট। এখন এইদিকে তাহলে প্রথম যে অংশে এল দৈর্ঘ্য এবং স্প্রিং কনস্ট্যান্ট, এটা এবং এটার গুণফল একটা কনস্ট্যান্ট হবে। তাহলে এই কনস্ট্যান্টের মান অবশ্যই এই কনস্ট্যান্টের মানের সমান হবে। ওকে, তাহলে L/3 × K1 ইকুয়াল টু লেখা যায় L × K, যেহেতু দুইটাই কনস্ট্যান্ট তাই দুইটাকে ইকুয়াল করা যায়। এখান থেকে যদি কে এর মান বের করতে চাই, এটা স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে কি লেখা যায় K1 ইকুয়াল টু 3K। ওকে, সেম একই ভাবে এটাও K2 কিভাবে বের করা যায়, দৈর্ঘ্য এবং স্প্রিং কনস্ট্যান্ট দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে এল এল ইন্টু কে এর সমান। দুইটা মাল্টিপ্লিকেশন হচ্ছে কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট হলে অবশ্যই এল কে এর সমান হবে। তাহলে এটা কিন্তু লেখা যায় এল কে, এখান থেকে এল এল কেটে যদি কেটে দিই তাহলে ফাইনাল থাকে কে ইকুয়াল টু 3K/3
ওকে। আরেকটা হচ্ছে কোন একটা স্প্রিং যদি প্যারালালে কানেক্ট করা থাকে, মনে করো 5টা স্প্রিং প্যারালালে কানেক্ট করা আছে, তাহলে প্যারালালে যদি কানেক্ট করা থাকে তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটরের মতো। তুল্য যে স্প্রিং কনস্ট্যান্ট হবে সেটা হবে সবগুলো স্প্রিং এর যোগফল। ওই ক্যাপাসিটরের তুল্য ধারকত্বের মতো। তো তুল্য স্প্রিং কনস্ট্যান্ট হবে সবগুলা স্প্রিং এর যোগফল। আবার স্প্রিং কনস্ট্যান্ট গুলো যদি সিরিজে থাকে তাহলে কি হবে, ওই ক্যাপাসিটরের মতো সিরিজে যদি থাকে তাহলে সবগুলোর ইনভার্সের যোগফলের হোল ইনভার্স। ওকে, তাহলে এটা যদি করো তাহলে আসবে 2k/5। ওকে, ওই ক্যাপাসিটরের সিরিজ কানেকশনের মতো যে নিয়মটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, এল দৈর্ঘ্যের কে স্প্রিং বিশিষ্ট 4 টুকরা করা হলো, প্রত্যেকটা টুকরা স্প্রিং ধ্রুবক কত হবে? তাহলে দেখো, একটা স্প্রিং আছে যার দৈর্ঘ্য এল এবং কনস্ট্যান্ট কে, ওইটাকে টুকরা করা হলো, তাহলে একটা টুকরার মান হচ্ছে L/4 K1। তাহলে এটাকে একটু কি লেখা যায়, L/4 K1। এখান থেকে এল যদি কেটে দেই তাহলে ফাইনাল থাকে K=K1 = 4K। K1 = 4K। কে কে বাসায় নাই? না না, আবার দেখো, একটা স্প্রিং দেওয়া আছে, এটাকে কেটে 2 ভাগ করা হলো, একটির দৈর্ঘ্য আর একটির দ্বিগুণ। ওকে, তাহলে এই যে একটা স্প্রিং, এটাকে 2 ভাগ করা হলো, একটার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে একটার দৈর্ঘ্য হবে 12। দুইটাকে যোগ করলে পাওয়া যায় 12 + L = 3L। ওকে, এখন বলা হয়েছে অধিকতর লম্বা অর্থাৎ 12, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কত? না না না, এখন এই স্প্রিং কনস্ট্যান্ট কিভাবে বের করা যায়? এটা হচ্ছে, দেখো, দুইটা স্প্রিং দৈর্ঘ্য যদি যোগ করি তাহলে 12 + L = 3L। এখন এই কালেকশনটা কি লেখা যায়, 3L × K = 12 + K1। ওকে, তাহলে এখান থেকে কে কে যদি কেটে দিই তাহলে K1 = কি লেখা যায়, 3/2K। অধিকতর লম্বা স্প্রিংটি স্প্রিং কনস্ট্যান্ট হবে 3/2K। ওকে, তাহলে এই স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 3/2K। বিভব শক্তি কত বৃদ্ধি পাবে? বিভব শক্তি হচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে পারবে এটা। আচ্ছা, হচ্ছে এটা। এখন কাজের পরিমাণ কত, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, F(s)cos θ। এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে পারা যাবে। ঠিক আছে? এখন দেখো 55 নম্বর, উচ্চতা ওটা একের উপর উচ্চতা, তাদের কাজের অনুপাত কত হবে? আমরা জানি যে কাজের সাথে সময়ের কোনো সম্পর্ক নেই, কাজ সময়ের কোনো ফাংশন না, তাই
এখানে টাইমটাকে অ্যাভয়েড করতে হবে। টাইমটা যদি অ্যাভয়েড করি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আমরা জানি কাজ হচ্ছে উচ্চতার ফাংশন, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, অথবা এটা এম ডি এইচ, তারপর ডাব্লিউ প্রপোর্শনাল এইচ। টাইম কাজ হচ্ছে উচ্চতার ফাংশন। এখন প্রথম ব্যক্তির তাহলে যেহেতু উচ্চতা, দুইজনের উচ্চতা হচ্ছে সেম, মানে এটা টাইমের কোনো ফাংশন না, তাহলে প্রথম যে উচ্চতা সেটা হচ্ছে 1 মিটার, পরে একই ব্যক্তি একই উচ্চতায় তুলতে পারে। ওকে, তাহলে দুই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে সেম, তাহলে অনুপাত হবে 1:1। ওকে, আবার দেখো পরের কোয়েশনটা, মেঝে থেকে 3 মিটার উঁচুতে ধরে রাখতে পারে, তাহলে কাজের পরিমাণ কত হবে? যেহেতু এটা টাইমের কোনো ফাংশন না, তাই কাজের সাথে টাইমের কোনো সম্পর্ক নেই, কাজের পরিমাণ হবে 0। ওকে, কোনটির এখন 57 নম্বর, যে কোনটির গতিশক্তি বেশি, তাহলে হাফ এমবি স্কোয়ার করে দেখবে যে 4টা অপশনের মধ্যে এটাতে সবচেয়ে গতিশক্তি বেশি পাওয়া যায়। ওকে, এখন আসি যে এফ যে ফর্মুলাটা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার। এখান থেকে লেখা যায় পি স্কোয়ার বাই 2m। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা তোমাকে মনে রাখতে হবে। সিস্টেমের এটা এখন দেখো, এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এখন দেখো যে বিনা বাধায় পড়ন্ত বস্তু ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে এন ইকুয়াল টু কি পাওয়া যায়? এন ইকুয়াল টু হচ্ছে ইকে বাই ইপি। এন গুণ হলে এক্স, এক্স যেটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা, সেটা হবে এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। ওকে, এবং গতিশক্তি বিভব শক্তির এন গুণ, তাহলে এন ইকুয়াল টু কি লেখা যায়? ইকে বাই ইপি। ওকে, আচ্ছা, তাহলে এটা সবসময় মনে রাখতে হবে, এটা ভুল করা যাবে না। এন হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, ইকে বাই ইপি। এখন এইচ, এক্স হচ্ছে ভূমি থেকে কতটুকু উচ্চতায়, ভূমি থেকে কতটুকু উচ্চতায় আহ গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলো। Okay? এখন সাপোজ কোনো কারণে যদি দেওয়া থাকে যে বিভব শক্তি গতিশক্তির, তাহলে উল্টা যদি দেওয়া থাকে যে বিভব শক্তি গতিশক্তির 2 গুণ, সাপোজ এন এর মান উল্টা করে দেওয়া থাকলে কোয়েশ্চেন আছে বিভব শক্তি গতিশক্তির 2 গুণ, তাহলে এন এর মান হবে 1/2। ওকে, তাহলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ যদি হয়, উম, তাহলে এন এর মান হবে 1/2। আবার গতিশক্তি যদি বিভব শক্তি 2 গুণ হয় তাহলে এন এর মান হবে 2। সো এটা ভেরি কেয়ারফুল থাকতে হবে। আর এক্স এর পরিচয় হচ্ছে ভূমি থেকে কতটুকু উঁচুতে উম এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা। আচ্ছা, তাহলে শর্টকাটটা মনে রাখবে এই ফর্মুলাটা, এক্স ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ভূমি থেকে কত বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। ওকে, তাহলে এন এর মান এখানে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক অর্থাৎ 0.5, অথবা এখান থেকে ইনভার্স করলে আসে 2। তাহলে এন এর মান কিভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে 60 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 2 প্লাস 1, তাহলে এখানে কাটাকাটি করলে আসে 20। ওকে, তাহলে ওই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তুমি সহজে বের করতে পারবে এখান থেকে। তাহলে 62 নম্বরটা দেখো, রৈখিক গতিবেগ কত? এটা হচ্ছে
রৈখিক গতিকে ওই ফর্মুলা থেকে যে গতিশক্তি ইকুয়াল টু p²/2m, এখান থেকে p ইকুয়াল টু √2m এটা বের করা যায়। ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত? ½ mv² ইকুয়াল টু লেখা যায় 2 যদি কাটা যায় তাহলে mgh। তাহলে এখান থেকে যদি mgh ভ্যালুগুলো যদি পুট করো তাহলে আসে এটা। তাহলে এখানে গতিশক্তি কত হবে? তাহলে ওই এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। এখন গতিশক্তি কত প্রাপ্ত হবে? mgh, এটা নিচের ডাইরেক্ট ফর্মুলা দেওয়া আছে, এটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। এখন দেখো 66 নাম্বার, যে বিভব শক্তি গতিশক্তি অনুপাত কোনটি? এটা ওই যে ফর্মুলা যেটা আছে h = n+a, এখান থেকে তুমি বের করতে পারবে আশা করি। এরপরে দেখো যে রৈখিক গতিবেগ এত বৃদ্ধি করলে গতিশক্তি কত বৃদ্ধি পায়। এটা ফর্মুলা হচ্ছে ke = p²/2m। এখানে যদি p যদি 50% বৃদ্ধি পায়, অর্থাৎ p যদি 0.5 যদি হয়, এটা স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হবে 0.125, 125। পি এর জায়গায় 50% অর্থাৎ 0.5 পুট করলে এটা গতিশক্তি বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে 125। আচ্ছা, এটা তো পারবে। গতিশক্তি দ্বিগুণ করা হলে নতুন ভরবেগ কত? ভরবেগ ইকুয়াল টু হবে √, ইকে। ওকে, তাহলে গতিশক্তি দ্বিগুণ করা হলে √2, এটাই। আবার কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে ভরবেগ কত বাড়বে? যদি 300% মানে 3 যদি বৃদ্ধি করা হয়, অর্থাৎ 3+1, যদি ইকে এর সাথে সম্পর্ক হচ্ছে p²। ভরবেগ যদি গতিশক্তি যদি উম, গতিশক্তি যদি 300% বৃদ্ধি করা হয়, তার মানে হচ্ছে 3+1 = 4। ওকে, তাহলে 4 যদি হয় তাহলে p = কত হবে? p হবে √4 = তাহলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে আগের তুলনায়? গতিশক্তি আগে ছিল গতিশক্তি বৃদ্ধি পায় হচ্ছে 1 অথবা 100%। ওকে, যদি 300% অথবা 3 যদি বৃদ্ধি করা হয়, তাহলে 3+1 = 4। তাহলে গতিশক্তি যে 4টা যদি এখানে যদি পুট করি, তাহলে p আসে 2। তাহলে গতিশক্তি কত পাওয়া যায়? গতিশক্তি পাওয়া যাবে, গতিশক্তি পাওয়া যায় 2। অর্থাৎ গতিশক্তি পাওয়া গেছে 2, তার মানে গতিশক্তি বৃদ্ধি পেয়েছে কত? গতিশক্তি বৃদ্ধি পেয়েছে 2 - 1 অথবা 1 অথবা 100%। ওকে, এটাও পারবে। গ্রহাণু, যে কোনো একটা বৃত্তাকার পথে গতিশীল যে কোনো বস্তুর কাজ হচ্ছে 0। ওইরূপ 4টি তক্তা ভেদ করতে বুলেটের বেগ কত গুণ হতে হবে? এখানে একটা দেওয়া আছে যে একটি বুলেট নির্দিষ্ট দূরত্বের একটি তক্তা ভেদ করতে পারে, ওইরূপ nটি তক্তা ভেদ করতে গুলির বেগের মান সবসময় √, ভেদকৃত তক্তার সংখ্যা। এটা নোট করে রাখবে যে গুলির বেগের মান হচ্ছে ওই তক্তার যতটা ভেদ করে তার √। তাহলে দেখো যে ওইরূপ 4টি তক্তা ভেদ করতে গুলির বেগের মান হবে √4 = 2। ওকে, তাহলে ডাইরেক্ট ফর্মুলা এগুলো পারবে। এরপরে হচ্ছে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে বিভব শক্তি কত? যেহেতু বিভব শক্তি হচ্ছে এইচ, ভূমি স্পর্শ করার মুহূর্তে এইচ হচ্ছে 0, তাই গতিশক্তি হবে, বিভব শক্তি হবে 0। এখন দেখো যে বিনাভাবে পূর্ণ হচ্ছে, তাই গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তাহলে এইচ = কি লিখতে পারি? h/n+1, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ।
এক্স ইকুয়াল টু হবে h ডিভাইডেড বাই n প্লাস 1 অথবা 10। এই প্রশ্নগুলো যে যদি গলির বেগ দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে, এটা হচ্ছে হাফ mv স্কোয়ার। গতিশক্তি হাফ mv স্কোয়ার, তাহলে ভি যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি হবে ভি স্কোয়ার বাই অথবা 4 গুণ। Okay? এখন বিলের কত গুণ হবে, ওই যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করে দিবা। এগুলা এগুলা ডাইরেক্ট ফর্মুলা এইটা। কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত, ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে পি স্কোয়ার যদি 2m হয়, তাহলে গতিশক্তি হয় 4 গুণ, স্কোয়ার করলে হয় 4 গুণ। ওকে, সম আয়তনের লৌহ গোলক ও টেনিস বলের ভরবেগ সমান হলে কোনটি কি হবে? আমরা জানি যে কেই হচ্ছে ইকুয়ালটা হচ্ছে পি স্কোয়ার বাই 2m। যেহেতু ভরবেগ সমান, অর্থাৎ পি যদি সমান হয় তাহলে কে ইকুয়াল টু লেখা যায় 1 বাই, কেই প্রপোর্শনাল হচ্ছে 1 বাই m। এখন যেহেতু টেনিস বলের ভর কম, তাই টেনিস বলের গতিশক্তি বেশি হবে। ওকে, এরপরে হচ্ছে এগুলো ডাইরেক্ট ফর্মুলা। আচ্ছা, এফ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি, অথবা এফ ইকুয়াল টু লেখা যায় যে এফ বাই এস বাই টি, অথবা এফ পি ইকুয়াল টু এফ পি। ওকে, এরপরে হচ্ছে এগুলো ডাইরেক্ট ফর্মুলা। এখন 101 নম্বরটা দেখো, এইটা যে ই কে ভার্সেস ভরবেগ হলে পি বনাম ই রুট ওভার পি এর লেখচিত্র কিরকম হবে? এটা হচ্ছে ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা হচ্ছে ফর্মুলা। এখান থেকে লেখা যায় রুট ওভার ই কে ইকুয়াল টু 1/2m পি। 1/2m এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ফাইনালি যেটা লেখা যায় সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেটা হচ্ছে একটা সরলরেখার গ্রাফ। ওকে, এগুলো হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। এগুলো ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে পেরে যাবে যে এত বেগে তোলা হলে ট্রেনের ক্ষমতা কত। পি ইকুয়াল টু এফ পি ইকুয়াল টু এম জি ইন্টু ভি। ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমরা সহজে পেরে যাবে। এগুলা হচ্ছে উম, এগুলা ডাইরেক্ট ফর্মুলার ম্যাথ, এগুলা পেরে যাবে আশা করি। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নেই এমসিকিউতে? এই এই যে জিনিসগুলো যেগুলো আমি বললাম, এই জিনিসগুলো তুমি একটু নোট ডাউন করে রাখবে। ওকে, এই যে স্প্রিং কাটিং এবং গুলির বেগ এবং ওই যে বিভব শক্তি গতিশক্তি, এই শর্টকাট গুলা একটু তুমি খাতায় নোট ডাউন করে রাখবে, অথবা যে কোনো জায়গায় একটু নোট ডাউন করে রাখবে, যাতে তুমি যাতে পরীক্ষার হলে যাতে তোমার রিভিশনের টাইমে সহজে মনে পড়ে যায় এবং পরীক্ষায় সহজে তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক। থ্যাংক ইউ।